বাংলাদেশের ফুটবলে একটা নতুন জোয়ার তৈরি হয়েছে। হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা মিচেল, একের পর এক তারকাকে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ফুটবলে এই যে একটা নতুন জোয়ার তৈরি হয়েছে এর পেছনে কিছু মানুষের অবদান রয়েছে। এর মাঝে অন্যতম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। তিনি এখন রয়েছেন আমাদের সাথে। এখন চলে যাচ্ছি তার কাছে এবং তার সাথে কথা বলবো। ফাহাদ করিম, আপনাকে স্টার প্লেতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে স্টার প্লেয়ের সকল ভিউয়ারদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। এতক্ষণ যেটা বলছিলাম যে হামজা চৌধুরীর পর থেকে যে বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের আসার যে একটা আগ্রহ তৈরি হয়েছে, তো এরপরে আমরা আসলে কাকে দেখতে পাবো? আপনার নোটবুকে কার নামটা এখন সবার আগে রয়েছে? ধন্যবাদ জানাই আপনাকে। প্রথমত একটু ক্ল্যারিফাই করতে চাই আমি যে আসলে আমার রোলটা কিন্তু হয় মোর মার্কেটিং পার্সপেক্টিভ থেকে। তো যেহেতু আমি মার্কেটিংয়ের দায়িত্ব আছি, বাইরের কমিউনিকেশনগুলি সাধারণত আমি লিড করি। সো আমি ডাইরেক্টলি কখনোই কোনো প্লেয়ারের কাজ খোঁজে যাই না। আমাকে আমার সম্মানিত সভাপতি কিংবা ন্যাশনাল টিমস কমিটি কিংবা টেকনিক্যাল কমিটি থেকে আমাকে বলা হয় যে হয়তো ফাহাদ আপনি এই প্লেয়ারটার সাথে যোগাযোগ করেন, প্লেয়ারটাকে পিক করেন। হ্যাঁ, যোগাযোগ করেন, এই হচ্ছে তার কন্ট্যাক্ট, আপনি দেখেন ওরা রাজি হয় কি হয় না, তখন আমি সিনে আসি। সো হামজার ক্ষেত্রে তো ইনফ্যাক্ট হামজার কাজ কিন্তু আমাদের বিগত কমিটি করেছে। আমরা এসে যেটা ফাইনাল ইনিংস যেটাকে বলে, দ্য লাস্ট 5 মিনিটস যেটাকে বলে, দ্যাটস হোয়াট উই ডিড। বাট আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতির সাপোর্টে খুব সাকসেসফুল হয়েছে। সমিত সময়ের ব্যাপারটা যেমন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সিঙ্গেল হ্যান্ডেলিং করেছি। বাট আবার একটু বুঝিয়ে বলি যে যখন প্লেয়ারটাকে হ্যান্ড ওভার করে দিই টেকনিক্যাল টিম কিংবা হেড কোচের আন্ডারে, তারপর কিন্তু আমি বেরিয়ে আসি, তখন আমার আর কোনো কাজ নাই, বিকজ আই এম নট আ টেকনিক্যাল পার্সন ফর দ্যাট ম্যাটার। এরপরে আমরা, আপনি জানেন, আমি এই মুহূর্তে আমাকে যদি বলেন, আমি একজন ফিমেল ফুটবলার, ওই আনিকা, উনি সুইডেনে আছেন, ওনার সাথে আমার যোগাযোগ আছে। আনিকার ব্যাপারে আপনারা কতটুকু সাড়া পেয়েছেন? না, আনিকা খুব ভালো, পজিটিভ। আনিকা শি ইজ পজিটিভ, শি ওয়ান্টস টু কাম অ্যান্ড প্লে। ওনার বাবা মা দে আর পজিটিভ। বাট যেটা হয়েছে, উনি বিগত 1 বছর রেগুলার ফুটবল লিগে খেলছেন না। বাট শি ইজ প্র্যাকটিসিং মানে ডে অ্যান্ড নাইট। শি ইজ ভেরি প্রফেশনাল, এক্সট্রিমলি প্রফেশনাল এবং খুব সিরিয়াস। এবং উনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, যেটা বোধহয় শুরু আই থিঙ্ক এই উইক থেকেই, সেপ্টেম্বরে শুরু। তো উনি আমাদের কাছে আমাদের মিশন অস্ট্রেলিয়া প্ল্যানটা জানতে চেয়েছে যে কখন কোথায় আমাদের ক্যাম্পগুলি হবে। তো সেটা আমরা অলরেডি ওনাকে পাঠিয়ে দিয়েছি। এখন উনি ইউনিভার্সিটির সাথে কথা বলে উনি কোনটাতে ছুটি পাবে সেটা আমাদেরকে জানাবে। উনি যখন আসবেন তখন ওনার পারফরমেন্স এবং হেড কোচ পিটার বাটলার তারা দেখে যদি সিদ্ধান্ত নেয় ইনশাল্লাহ উনি বেস্ট 23-তে থাকবে ইনশাল্লাহ, দেন ডেফিনেটলি আমরা তাকে পেয়ে যাব। বাট শি ইজ পজিটিভ, শি ওয়ান্টস টু কাম টু বাংলাদেশ অ্যান্ড গিভ ইট এ ট্রাই। অ্যান্ড পিটার বাটলার ইজ অলসো ভেরি হ্যাপি। ওনার প্রোফাইল দেখে বলেছে, ইয়া, I look forward to welcoming her. So ওই জায়গায় উনি যদি যোগ দেন, এই প্লেয়ারটা যদি যোগ দেয়, তাহলে বাংলাদেশের স্ট্রেংথ কি আরো বাড়বে? আপনি কি মনে করেন? দেখুন, আমি এগেইন আমি একটু বলি, আমি টেকনিক্যাল পার্সন না, তবে আমি এতটুকু বলতে পারি, ওনার যে প্রোফাইল আমি দেখেছি, আমার লেইম্যান সেন্স আমি যদি বলি, ডেফিনেটলি ওর স্ট্রেংথ ভালো হবে। মানে আপনাকে বুঝতে হবে যে ওনাকে কীভাবে ইউজ করবে, এটা তো হেড কোচের ব্যাপার। বাট ওনার প্রোফাইল কি, ওনার যে এক্সপেরিয়েন্সটা আনছে, ডেফিনেটলি ভেরি পজিটিভ, কোনো সন্দেহ নাই। এর বাইরে আমরা ইউথ টিমের জন্য আরেকজন ফিমেল প্লেয়ারের সাথে যোগাযোগ, এটা আমি যোগাযোগ করছি। উনি ইউকেতে আছে এবং আপনি জেনে খুশি হবেন, উনি ফুল স্কলারশিপে অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের একটা প্রোগ্রাম আছে ওনার। শি উইল বি লাইক 15-16, মানে আন্ডার 17-এ জয়েন করেছে। সো উনি 2 বছর অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনে পড়াশোনা করবে। দে আর পেইং ফর দ্য হোল কারিকুলাম এবং উনি এখানে ট্রেনও করবে। সো শি ইজ অ্যানাদার ভেরি গুড পটেনশিয়াল আমাদের ইউথ টিমের জন্য ইনশাআল্লাহ সামনে। এর বাইরে আপনি জানেন যে ভেরি ফেমাস সুলিভান ব্রাদার্স আমাদের স্টেটসে যারা আছেন, সুলিভান ব্রাদার্সদের নিয়ে একটা উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফুটবল ফ্যানদের মাঝে। বিভিন্ন গ্রুপে তাদের নিয়ে আপডেট আমরা দেখতে পাই এবং তাদেরকে ফলো করে তারা। তো আসলে সুলিভান ব্রাদার্সরা, তাদেরকে আমরা কবে নাগাদ বাংলাদেশে দেখতে পাবো? পজিটিভ কোনো খবর আছে কিনা? না, পজিটিভ একটি যে ডেফিনেটলি তাদের বাবা উনি আমাদের কনসার্ন দিয়েছে যে দে উড লাইক টু প্লে ফর বাংলাদেশ। সো দ্যাটস এ ভেরি গুড নিউজ। ওনাদের পাসপোর্টের যে প্রক্রিয়াটা, তারা কি বাংলা জানে আপনার সাথে? না, আমি ওনাদের সাথে কথা বলিনি, বাট ওনার বাবার সাথে কথা বলেছে। হি ইজ এ পিওর আমেরিকান জেন্টলম্যান এবং স্পোর্টসম্যান, কিন্তু উনি ইজ এ কোচ। যোগাযোগটা হয়েছে তাদের বাবার সাথে আপনার? নিয়মিত, আমার নিয়মিত ইমেলে যোগাযোগ হয়। ইমেলে ইনফ্যাক্ট ফেডারেশনে অফিসিয়ালি তারা যোগাযোগ করে তার কনসার্ন নিয়েছি আমরা যে তাদের পাসপোর্ট দিয়ে আমরা কাজ করব। সো দ্যাট ইজ গোয়িং অন নাও। আমি আশা করি অক্টোবরের ভিতরে তাদের পাসপোর্টটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে এফের যে পারমিশন, দ্যাট মেবি টেক ম্যাক্সিমাম এ মান্থ। আই থিঙ্ক বাই নভেম্বর দে উইল বি রেডি। ইনফ্যাক্ট আপনি জানলে খুশি হবেন, আমাদের আন্ডার 23 জন্য কিন্তু আমাদের হেড কোচ ওদেরকে চেয়েছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, বাট তখন তাদের একটি
প্রি অকুপাইড একটা প্রোগ্রাম ছিল ইউরোপে, সেটা সম্ভব হয় না, কিন্তু ওনারা যদি তখন পারতো আমরা কিন্তু হয়তো বা তাদেরকে দেখতে পারতাম। বাট এনিওয়ে আমাদের কার্যক্রম এখন চলছে। আমরা বিশ্বাস করি অক্টোবরের ভিতরে পাসপোর্ট অ্যান্ড নভেম্বরের ভিতরে বাকি সব অ্যাপ্রুভালটা ইনশাল্লাহ হয়ে যাবে আশা করা যাচ্ছে। তারপরে এটা তো আসলে হেড কোচের উপরে, টেকনিক্যাল টিমের উপরে যে নেক্সট কোন টিম তারা ডিসাইড করবে আসলে যে কারা আসবে। একই সাথে তাদের অ্যাভেলেবিলিটি, যেমন এবার 23 আমরা চেয়েছিলাম বাট তারা সময় দিতে পারে নাই। সো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তাদের যেরকম পজিটিভ ইচ্ছা আছে, ওয়ান্স দ্য ডকুমেন্টেশন ইজ ডান আমরা তাদেরকে ইয়ার লং প্ল্যানটা দিয়ে দেবো, তখন কিন্তু তারা দেখবেন তারাই বলে দিবে যে আচ্ছা আমি এই সাইকেলটাতে আসতে পারবো। দে আর প্রফেশনালস, কোনো সন্দেহ নেই। ওনার বাবার সাথে আমি কয়েকবার কথা হয়েছে আমার, এক্সট্রিমলি জেন্টলম্যান এবং এক্সট্রিমলি প্রফেশনাল। সো আই থিঙ্ক ওয়ান্স দ্য ডকুমেন্টস আর ডান তাদেরকে পেতে আমাদের খুব একটা দেরি হবে না ইনশাআল্লাহ। তারা কি বাংলাদেশের ফুটবলের এখনকার যে সিনারিও সে সম্পর্কে কি অবগত আছে? যেমন হামজা আসার পরে যে একটা নতুন উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশ এর ফুটবলে, সেটা নিয়ে তারা কি জানে? দেখুন আমি বিশ্বাস করি যে ডেফিনেটলি তারা দেখছে, বাট এক্ষেত্রে আমি বিশেষ করে ফ্যান গ্রুপ থেকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ ফ্যান গ্রুপ থেকে তারা যেভাবে ভালোবাসা এবং রেসপন্স পায়, আমি মনে করি তাদের যে সিদ্ধান্ত কিংবা তার বাবার যে সিদ্ধান্ত যে হ্যাঁ তারা বাংলাদেশের জন্য খেলতে চায়, সেটার একটি সিংহভাগ কিন্তু দিয়েছে ফ্যান গ্রুপরাই। আর আমরা তো বাকিটা আমাদের কাজ করি ডকুমেন্টেশন পারপাসে। সো ডেফিনেটলি আই থিঙ্ক দে আর ফলোয়িং বাংলাদেশ, বাট আই এম মোর কনফিডেন্ট হোল বাংলাদেশ ইজ ফলোয়িং দেম, মানে তাদের অনেক ভক্ত অলরেডি বাংলাদেশে আছে। বাংলাদেশের নারী ফুটবলে একটা ঐতিহাসিক মাইল ফলক আমরা দেখতে পেয়েছি যে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এবং এশিয়ান কাপে খেলবে। তো এক্ষেত্রে আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই, মাহফুজা কিরণ তিনি বলেছেন যে বাংলাদেশের নারী ফুটবল এখনকার যে অবস্থানে রয়েছে তার সিংহভাগ অবদান হচ্ছে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? আচ্ছা দেখুন, প্রথমত আমি একটি কথা বলতে চাই যে ফুটবল কিন্তু 11 জনের খেলা। সো আমি ব্যক্তিগতভাবে কখনোই কাউকে একজন কিংবা দুজনকে কখনো কোনো ক্রেডিট দিতে চাই না। আমি মনে করি এটি একটা কালেকটিভ এফোর্ট। আমি যদি একটা কথা বলি যে নারী ফুটবলের যে জাগরণ হয়েছে বাংলাদেশে, সেটা বিশ্বব্যাপী কিন্তু অ্যাপ্রিসিয়েট। আপনি দেখেছেন এবার ফিফা ওয়েবসাইটে কীভাবে তাদেরকে হাইলাইট করেছে। এটা তো কখনো মানে একজন কিংবা দুজনের চেষ্টার ফল হতে পারে, ইটস এ কম্বাইন্ড টিম এফোর্ট। ডেফিনেটলি বিগত কমিটির একটি অনেক বড় অবদান আছে। এই নারী ফুটবলটাকে তারা জাগিয়ে রেখেছিল, দে কেপ্ট ইট। এই যে বিএফএ হাউসে মেয়েদেরকে এনে তাদেরকে নার্চার করে তাদেরকে খেলিয়ে সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব তাদের নিয়ে এসে এই সাফল্য নিঃসন্দেহে বিগত কমিটি, এবং আমি এই ক্ষেত্রে সাউদ্দিন ভাইকে সাধুবাদ জানাই, কিরণ ভাই সাধুবাদ জানাই, বিকজ তারা নিরলসভাবে কাজ করেছে, এটা আমরা সবাই জানি। এবং ইনিশিয়াল স্টেজে তারা নিজেদের একজনকে সব ক্রেডিট দিয়ে দেওয়ার ব্যাপার, এটা যার যার ব্যাপার, এটা আসলে ওনার পার্সোনাল ব্যাপার। আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। আমার কমেন্টটা আমি আপনাকে বলি, আমার মতামত হলো সাউথ এশিয়ার যে শ্রেষ্ঠত্ব নিঃসন্দেহে এটা বিগত কমিটির একটি বড় ক্রেডিট। সেখানে সাউদ্দিন ভাই, কিরণ আপার সিংহভাগ রোল প্লে করেছে, কোনো সন্দেহ নাই। বাট আমরা দায়িত্ব পাওয়ার পরে আমাদের যে আউটলুকটা চেঞ্জ করেছি, যে আমাদেরকে যে সাহস দিয়েছে আমরা মেয়েদেরকে, যে আপনারা কিন্তু এখন দক্ষিণ এশিয়ার বাইরে দেখতে পারেন, আপনাকে নেপাল ইন্ডিয়া চিন্তা করতে হবে, মানে এই গণ্ডিটার বাইরে যাওয়ার কৃতিত্ব দিতে হবে আমাদের বর্তমান সভাপতি এবং আমাদের কমিটিকে, এবং সেখানে কিন্তু কিরণ আপা একজন অ্যাক্টিভ মেম্বার। এবং আপনাদের এই কমিটির এবং আগের যে কমিটি রয়েছে তাদের মাঝে একটা পার্থক্য কিন্তু সবাই দেখতে পেয়েছে। আগে কি হতো যে নারী ফুটবলাররা যখন সাফল্য পেত তখন আমরা কর্মকর্তাদের সামনে দেখতে পেতাম, কিন্তু ফুটবলাররা পেছনে থাকতো। এবার কিন্তু সেটা হয়নি, আর কখনো এটা হবেও না আমাদের কমিটির। এটা আমাদের এই ক্রেডিটটা আমি আমার সম্মানিত সভাপতি দিতে চাই। আপনাকে আমি দুটো ইনস্ট্যান্স বলে আপনি বুঝবেন। আমরা আসার পরপরই কিন্তু তারা সাফ জিতে, আই থিঙ্ক 3-4 দিনের ভিতরে। তো যখন তারা দেশে আসছিল তখন আমার সভাপতি কিন্তু দেশে ছিলেন না। উনি কিন্তু আমাকে ফোন করে একটা কথা বলেছিল যে বাসে কিন্তু প্লেয়ার ছাড়া কেউ উঠবে না, ফাহাদ ইউ মেক শিওর দ্যাট। এবং আমি এরপরে দাঁড়িয়েছিলাম, সকল কমিটি মেম্বার, পরিষ্কার নির্দেশনা ছিল, অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ ক্লিয়ার অর্ডার ফ্রম হিম। অনেকে আমি নাম বলতে চাবো না, অনেকেই বলেছে কেন আমরা উঠবো না। আমি বলছি এটা প্রেসিডেন্টের অর্ডার, এটা হবে না, সিম্পল অ্যাজ দ্যাট। এবং উই মেড শিওর সেটির থেকে কিন্তু একটি ডিফারেন্ট ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা যখন আসবেন, যখন পজিটিভ, বিকজ আলটিমেটলি এটা প্লেয়ারদের অর্জন, আপনাকে তাকেই কৃতিত্ব দিতে হবে। তারা যখন এশিয়া কোয়ালিফাই করলো, তাদেরকেও দেখেন কোয়ালিফাইড যে ছবিটা, ছবিতে কিন্তু আমরা কেউ নেই, শুধুমাত্র প্লেয়ার। আমরা কিন্তু কেউ না, আমি একা না, আমার মেম্বাররা কেউ ছিল না, কিন্তু শুধুমাত্র প্লেয়াররা ছিল। শুধু তাই নয়, আপনি আমাদের এই কমিটিতে আরেকটা বড় চেঞ্জ দেখবেন, সেটা হচ্ছে এগেইন গোয়িং ব্যাক, সাহসটা, ভালো ভালো দলের সাথে খেলা, কোনো উইন্ডো মিস না করা। যখন টুর্নামেন্ট হয়, টুর্নামেন্টের দিন, খেলার দিন সকালে কিংবা খেলার আগের দিন না, অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আগে টিমকে পাঠানো, যেন ওরা ওখানকার ওয়েদারের সাথে ইউজ টু হতে পারে, ওখানে 1 দিন 2 দিন প্র্যাকটিস করতে পারে। এই যে কনফিডেন্স দেওয়াটা,
এগুলি ডেফিনেটলি বর্তমান কমিটি এবং আমাদের বর্তমান সভাপতি এবং আমাদের গোয়িং কমিটির চেয়ারম্যান এটা এনশিওর করছে সকলের অর্থ আচ্ছা, এবং এটা আমাদের পলিসি। নারী ফুটবলারদের ন্যাশনাল টিমের ক্ষেত্রে শক্তিশালী দলগুলোর সাথে আমরা দেখতে পাচ্ছি যে তাদের খেলাগুলো প্র্যাকটিস ম্যাচগুলো পড়ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিফা উইন্ডোটা যখন ওপেন হয় বাংলাদেশ ফুটবল টিমকে ঘিরে যেহেতু একটা নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, সবাই জানে যে হামজা চৌধুরী, সমিত সোম, তাদের মতো প্লেয়াররা এখন বাংলাদেশ দলে খেলছেন। তো বাংলাদেশ কেন যখন ফ্রেন্ডলি ম্যাচগুলো হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন ভুটান, নেপাল এদের মতো টিমকে বেছে নেয়? আচ্ছা, এখানে দুটো পার্সপেক্টিভ আছে। মেন্স টিম যেটা করে আনফর্চুনেটলি বলেন আর ফর্চুনেটলি বলেন, আমি এটার পার্ট নয়, বিকজ ওটা মূলত আমাদের ন্যাশনাল টিমস কমিটি আছে। এটা কি আপনার কোনো পরামর্শ নেওয়া হয় না তখন? না, পরামর্শ আসলে তো ওইভাবে নেওয়া হয় না, কারণ আপনাকে বুঝতে হবে, আপনি জেনে খুশি হবেন এখন আলহামদুলিল্লাহ এই তাবিদ আওয়ালের নেতৃত্বে যে বিএফএফ কমিটি, আমাদের এত কাজ হচ্ছে, রিয়েলিস্টিক্যালি সব কাজে পরামর্শ দেওয়া সম্ভব না, সব কাজে পরামর্শ চাওয়া সম্ভব না। আরেকটা কথা আপনার মাধ্যমে জানাতে চাই, তাবিদ আওয়াল সাহেব যেভাবে ফেডারেশনটা চালাচ্ছে, ওই একজন কিংবা দুইজন সব জানে ওইটা কিন্তু হবে না, ওইটা ওই দিন শেষ। এখন কিন্তু প্রত্যেকজনের দায়িত্ব আছে, আমার কাজ ভাগ করা আছে, আমি আমার কাজ 100% জানি। আমাকে অন্যটা যদি বলা হয় আমি দেখি, আদারওয়াইজ আমি জানিও না, আমি দেখিও না। এটা আমি একা না। প্রশ্নটা ছিল যে শক্তিশালী টিমের সাথে যদি আমরা খেলতাম তাহলে কি আমাদের জন্য ভালো হতো না? অবশ্যই, আমি এটা আমার ব্যক্তিগত মতামত ডেফিনেটলি। যেমন দেখুন, মেয়েদের যে ফ্রেন্ডলি ম্যাচগুলি হয় সেখানে কিন্তু আমার একটা রোল আছে, আমি সেখানে কিরণ আপার সাথে কাজ করি, ওমেন উইংয়ের সাথে কাজ করি। সেখানে কিন্তু আপনি দেখেন, আমরা যখন আসলাম আমাদের ফার্স্ট ফিফা উইন্ডোতে কিন্তু আমরা ইউইতে যাই, ইউই র্যাঙ্কিং আমাদের চেয়ে গিয়েছিল। পরের উইন্ডোতে আমরা কিন্তু গিয়েছি জর্ডান এবং ইন্দোনেশিয়ার সাথে খেলতে, যারা টপ নচ টিম, মানে জর্ডান অ্যাবসলিউট টপ নচ টিম। এবার কিন্তু অলরেডি আপনি দেখেন কিরণ আপা কনফার্ম করেছে থাইল্যান্ডের সাথে খেলছি আমরা, থাইল্যান্ডে গিয়ে, থাইল্যান্ড এগেইন টপ টিম। নভেম্বরে আমরা ট্রাইনেশন করব, সেখানেও আপনি দেখবেন ডেফিনেটলি দুটো শক্তিশালী দল আসবে ইনশাল্লাহ। সো আমি এটাতে যেহেতু একটু পার্ট আছে, আমি কিন্তু এখানে উদ্যোগ নেই র্যাঙ্কিং দেখে কোন টিমের সাথে খেলবো, বাট একই সাথে আমি কিন্তু কাউকে ছোট করতে চাই না, কারণ ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু কারণ আমি আপনাকে এতটুকু বলি, এই নভেম্বর এবং অক্টোবরের জন্য আমরা অ্যাটলিস্ট 40টা প্লাস দেশে কিন্তু যোগাযোগ করেছি মিনিমাম। এটা কি ছেলেদের টিম না মেয়েদের জন্য? যেটা আমি যেহেতু ইনভলভ ছিলাম, সো আমি ওই কপিতে থাকি। সো অনেকে কিন্তু আসতে চায় না বলে ভুল হবে, বাট সবাই সবার প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে। যেমন আমরা যখন ইউরোপিয়ান টিমদের যোগাযোগ করি, আপনি যে সময় চাইছেন তারা সেই সময়টা অন্য জায়গায় অকুপাইড হয়ে আছে। সো এই চ্যালেঞ্জগুলি থাকে, সো এটা একটা ফ্যাক্টর। বাট আমি আপনার সাথে এগ্রি করি যে ডেফিনেটলি দ্য মোর অ্যান্ড মোর স্ট্রং টিমের সাথে যদি আমরা খেলি, তাহলে আমাদের র্যাঙ্কিংটাও আরো র্যাঙ্কিংটা তো আছেই, বাট আপনার টিম উইল বি মোর প্রিপেয়ার্ড। কারণ আপনাকে তো ভালো দলের সাথে খেলেই ভালো খেলতে হবে। যেমন আমাদের মেয়েরা কোরিয়ার সাথে খেলেছে, ওরা কিন্তু 6টা গোল খেয়েছে, ফাইন, কিন্তু ওরা কিন্তু বুঝেছে যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডটা কি। এর আগে তো এটা জানতোই না ওরা। সো দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। পর্যায়ের টিমের সাথে তারা খেলে না, তাহলে ওই উদ্যোগটা নেওয়া হতো না, ওই সাহস করা হতো না। এখানে কিন্তু সাহসের একটা ব্যাপার আছে। সত্যি কথা বলি, আমরা যখন জর্ডানে পাঠাই, অনেকে কিন্তু আমাদেরকে বলে যে জর্ডানে কেন পাঠাচ্ছ তোমরা? তো তখন কিন্তু আমি, আমার সভাপতি এবং কিরণ আপাও বলেছে, না, যেহেতু আমরা একটা ট্রেন্ড করেছি যে এখন আমরা সাহস করে ভালো বলদের সাথে খেলবো, লেট আস গো, ইভেন ইফ উই লুজ। আমাদের মেয়েরা শিখবে, জানবে, অভ্যাস তৈরি হবে। অ্যাবসলিউটলি, এবং তাদের সাহস বাড়ে। দেখেন, ইউইতে গিয়েছে, আমরা কিন্তু হেরেছি, জর্ডানে গিয়ে আমরা ড্র করেছি, মায়ানমারে কিন্তু আমরা জিতেছি। ইটস অল এফেক্ট, একটার পর একটা। প্রথম থেকে যে জিতবো সেটা নয়, আপনাকে হেরে হেরেই জিততে হবে, ড্র করে করে জিততে হবে, বা জিততে হলে আপনাকে ভালো ভালো দলের সাথে খেলতেই হবে, কোনো উপায় নেই। আচ্ছা, হামজা চৌধুরী আসার আগে বাংলাদেশের ফুটবলের সিনারিও এবং আসার পরের ফুটবলের সিনারিও, এই দুটো নিয়ে যদি একটু বলতেন সব দিক থেকে। ডেফিনেটলি, মানে আমরা এটা আসলে অনেকটা তো আমাদের কমিটির সময় সাপেক্ষ। মানে আমরাও আসলাম, আমাদের 2 থেকে 3 মাস পরে কিন্তু হামজা আসলো, সো দ্যাট ওয়াজ অলসো লাইক আমাদেরও নতুন সময়, এবং তার আগেটা ছিল বিগত কমিটির সময়। এখানে আমি অনেক ডিফারেন্স দেখছি, মানে এখানে অনেক ডিফারেন্স বলবো। কারণ হচ্ছে, প্রথমত ফুটবল যেভাবে এখন প্রচার পাচ্ছে এবং ফুটবল যেভাবে খেলা হচ্ছে, দ্যাট ইজ, এটা তো কখনো দেখে নাই, সত্যি কথা। আপনি দেখেন আমাদের এই কমিটি, এগেইন আমি ক্রেডিট আমার প্রেসিডেন্ট সাহেবকে দিতে চাই, যে ওনার যে সাহসটা আছে যে গন্ডি বেরিয়ে চিন্তা করা। আমরা ফুটবলে আপনি দেখেন আমাদের এই মুহূর্তে আন্ডার-23 খেলতে যাচ্ছে ভিয়েতনাম, আজকে বোধহয় তারা খেলা। আন্ডার-23 কিন্তু ক্যাম্পও গিয়েছিল, মানে দে ওয়েন্ট ফর বাহরাইনে ছিল। হ্যাঁ, আমাদের ন্যাশনাল টিম তো আগে থেকেই যেত সৌদি আরবে, আমাদের মেয়ে টিমরা বাইরে গিয়ে খেলছে। আমরা ফুটসাল শুরু করেছি, আমরা গেম শুরু করেছি।
আপনি দেখেন আমরা এখন ফিফা ফাউন্ডেশন, ফিফা স্কুল কমিটি আছে একটা, ফিফা গ্লোবালি, তাদের সাথে কাজ করছি যে তাদেরকে কীভাবে আমরা বিভিন্ন প্রজেক্টে ইনভলভ করতে পারি। ফুটবল ডিপ্লোমেসি যেটাকে বলেন, যেটা আগে একদমই ভিজিবল ছিল না, আমাদের এই সময়ে পোস্ট হামজা বলেন, পোস্ট এই কমিটি বলেন, আমরা ফুটবল ডিপ্লোমেসি কিন্তু আমরা অত্যন্ত অ্যাক্টিভ। আপনি দেখেন আমি ব্যক্তিগতভাবে 2-3টি দূতাবাসে গিয়েছি, আমার প্রেসিডেন্ট সাহেব গিয়েছে, আমার অন্য সহসভাপতিরা গিয়েছেন। আমরা কিন্তু সবার সাথে যাচ্ছি, রিচ করছি একটা উদ্দেশ্যেই, যে ফুটবলটাকে কেউ জিম্মি রাখতে পারবে না। ফুটবলটা একজনের সম্পত্তি হতে পারবে না, ইম্পসিবল। ফুটবলটা হচ্ছে জনগণের ফুটবল, এই দেশের সম্পদ। তো সেটাকে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই, আমাদেরকে প্রতিবেশী দেশ, অন্য কন্টিনেন্টের দেশ, সবার সাথে কাজ করতে হবে। এবং ফুটবলের বিশ্বটা কিন্তু অনেক বড়, মানে ফুটবল সবাই একসাথে কাজ করে ফুটবলটাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য, সেটাই আমাদের লক্ষ্য। ওইটা তো একদম ভিজিবল। মানে আপনি হামজা আগে আর হামজার পরে, এরপরে আপনি দেখবেন হামজা চৌধুরী আসার পরে আমাদের এর আগে জামাল ভুঁইয়া কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে থাকতো, পরে এখন আপনি হামজা চৌধুরীকে দেখছেন অনেকগুলি ব্র্যান্ডে কিন্তু ওরা অন্য স্পোর্টসম্যানকে রিপ্লেস করছে। সো আপনি যদি মার্কেটিং পার্সপেক্টিভ থেকে দেখেন, ফুটবলাররা কিন্তু এখন অন্যান্য স্পোর্টসম্যানদের জায়গা নিয়ে নিচ্ছে। আপনি ঢাকা শহরে যান, আপনি সব জায়গায় এখন হামজার বিলবোর্ড দেখবেন। বাংলাদেশের ক্রিকেটে এখন একটা তারকা শূন্য অবস্থা তৈরি হয়েছে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা সরে যাওয়ার পরে ক্রিকেটটা আসলে বাংলাদেশের মানুষ ফলো করে না। এখন কিন্তু একটা বিপরীত অবস্থা তৈরি হয়েছে, বাংলাদেশের ফুটবল নিয়ে একটা উন্মাদনা বা ক্রেজ যাই বলেন না কেন সেটা তৈরি হয়েছে, যেহেতু এখানে স্টার রয়েছেন হামজা, সমিত সোম। তো এই বিষয়গুলোকে আপনারা আসলে কিভাবে দেখেন? আচ্ছা, আগে দুটো পার্সপেক্টিভ। আমি ফুটবল ফেডারেশনকে প্রতিনিধিত্ব করছি আজকে নির্বাচনের মাধ্যমে, বাট তার আগে তো আমি বাংলাদেশি। সো আমার কাছে বাংলাদেশের সকল স্পোর্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি চাই প্রত্যেকটা স্পোর্টস যেন বাংলাদেশ সফল হয়, এটা আমার অলওয়েজ কাম্য। পিএফএ ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি যেমনি ফুটবলের সাকসেস চাই, আমি কিন্তু সেমনি ক্রিকেটের সাকসেস চাই। তার কারণ হচ্ছে প্রতিটি খেলা যদি সাকসেসফুল হয়, ওভারঅল স্পোর্টস সেক্টরটা গ্রো করবে। একটা সেক্টর কিন্তু একটা স্পোর্টস টেনে নিতে পারে না, ইটস আ কম্বাইন এফোর্ট। তো আমি সবসময় চাই আমাদের প্রত্যেকটা স্পোর্টস ভালো হোক, ইনক্লুডিং ক্রিকেট। সেকেন্ড পার্সপেক্টিভ যেটা আমি বলি, এই যে ফুটবলারদের এত প্রচার হচ্ছে, ফুটবল নিয়ে এত কথাবার্তা হচ্ছে, আমি এটাতে অন্য স্পোর্টসকে ছোট করবো না, বরঞ্চ আমি বলতে চাই ফুটবল যে স্থানে যাওয়ার কথা সেখানেই যাচ্ছে। কিন্তু এটা দুঃখজনক যে বিগত আমলে সেটা হয় নাই। এটা দুঃখজনক। বলতে যাচ্ছেন ফুটবলের এখানেই থাকার কথা, ফুটবলের এখন আরো উপরে যাওয়ার কথা। আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে যাচ্ছি, মানে প্ল্যাটফর্মটা তৈরি করছে, প্ল্যাটফর্মটা আমরা সেট করেছি। এখন আমরা উপরে যাব, ফুটবলের যে ডিউ জায়গা সেখানে পৌঁছবো। বিকজ ফুটবলের যেখানে পৌঁছানোর কথা ছিল, সামহাউ যে কারণে হোক সেখানে ছিল না, তার থেকে অনেক দূরে ছিল আনফর্চুনেটলি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত যে প্ল্যাটফর্মটা সেট করা, যেটা আমি মনে করি অ্যাবসলিউটলি সেটা আলহামদুলিল্লাহ এখন হয়েছে। এখন আমরা কাজ করছি ফুটবলের যে ডিউ স্থান, যে আনডাউটেডলি ফুটবল বাংলাদেশের মোস্ট পপুলার স্পোর্ট, এখানে কোনো সন্দেহ নাই, সেই ডিউ স্থানে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। সেটা নিয়ে আমরা কাজ করছি, এবং তারই অংশ হিসেবে ফুটবলারদের ব্র্যান্ডিং হচ্ছে, তারই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হচ্ছে, তারই অংশ হিসেবে ফুটবলের বিভিন্ন অঙ্গনে বিভিন্ন রকম সেক্টর আমরা এগিয়ে যাচ্ছি। ফুটসাল বলেন, ই গেমস বলেন, মানে আপনার ফুটবল ইনফ্রাস্ট্রাকচার বলেন, সব কিছু নিয়ে আমরা কাজ করছি। বিকজ আবারও বলি, ফুটবলটা কিন্তু অনেক বড় একটি জগৎ। সো সেখানে আপনাকে যদি কাজ করতে হয়, আপনি যদি একটি কিংবা দুটি সেক্টর নিয়ে কাজ করেন, আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না। আপনাকে এবং একই সাথে মনে হয় যে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, বিকল্প নেই। বিকজ ফুটবল ইজ যেমনি ফুটবল এত বড়, ঠিক তেমনি ফুটবল এক্সট্রিমলি কম্পিটিটিভ। মানে আমি যদি একটা এফোর্ট না দিই, আমার পার্শ্ববর্তী দেশ কিন্তু দিয়ে দিবে। এই যে ফ্রেন্ডলি ম্যাচের কথা বললেন, একটা দেশ আসতে পারছে না কেন? বিকজ সে আরেকটা দেশকে কমিট করছে, আগেই কথা দিয়ে তোমার সাথে আমি খেলবো। হ্যাঁ, তো সেজন্য কিন্তু আমি পাচ্ছি না। তো আমাকে কি করতে হবে? আমাকে আগে কথা বলতে হবে। সেজন্য যখন আমাদের নারীদের সাফল্য হয়, আমরা কিন্তু ওরা বাংলাদেশে আসার আগে, মানে বাংলাদেশে ল্যান্ড করার আগে কিন্তু আমরা চিন্তা করেছি যে কোন কোন দেশে খেলবো, কোন সময় খেলবো, এবং আমাদের চালাতে শুরু হয়েছে, শিডিউলটা রেডি করে ফেলা। অ্যাবসলিউটলি। এবং তাতেও আমরা স্ট্রাগল করেছি। তাতেও দেখেন আমরা যেহেতু একটি সিদ্ধান্ত নিয়ে, যে অর্থাৎ আপনারা যাদেরকে চেয়েছিলেন তাদেরকে পাননি এরকম না, থাইল্যান্ডকে আমরা খুব চেয়েছিলাম অক্টোবর নভেম্বরে, তো আলহামদুলিল্লাহ থাইল্যান্ড পেয়ে গিয়েছি। আমরা সেন্ট্রাল এশিয়া থেকে একটা দেশ চেয়েছি, আলহামদুলিল্লাহ এখনও কনফার্ম হয়নি, বাট এটা কনফার্ম হয়ে যাবে, এনি টাইম কনফার্ম হয়ে যাবে। আর আরেকটা আমরা আসিয়ান থেকে যাচ্ছি, ওটাতে এখনও আমরা স্ট্রাগল করছি, যেহেতু অলরেডি থাইল্যান্ডকে পেয়ে গিয়েছি, বাট উই আর ওয়ার্কিং, দেখা যাক কী হয়। অ্যান্ড সাউথ এশিয়া থেকে আমরা যদি চিন্তা করি, হয়তো আমরা আনতে পারি, বাট এগেইন র্যাঙ্কিংয়ে 100 ভিতরে হতো, বিকজ এটা আমাদের একটা ক্লিয়ার ডিসিশন হয়েছে যে 100-র বাইরে, এর বাইরে কোনো দল আমরা কোনো ফিফা ফ্রেন্ডলিতে খেলবো না। হ্যাঁ, ফিফার আউট অফ উইন্ডো খেলতে পারি প্র্যাকটিসের জন্য, বাট ফিফা ফ্রেন্ডলিতে আমরা 100-র বাইরে খেলবো না। আমরা এখন 104, আমরা 100-র ভিতরে দলগুলোর সাথে খেলতে চাই। বাংলাদেশের
পুরুষ দলে যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার রয়েছে সামনে ম্যাচ, তো সেইখানে আপনার প্রত্যাশাটা কি থাকবে? বাংলাদেশ কি এবার এশিয়ান কাপে কোয়ালিফাই করবে, এমন কোনো স্বপ্ন কি আপনি এখনো দেখেন কিনা? দেখুন, স্বপ্ন তো আমরা দেখি, এটা আমাদের দেশ, নিজের দেশ। আমি বিশেষ করে আপনিও দেখেন, আমরা সকলে চাই আমাদের লাল সবুজের জয়যাত্রা সবসময় থাকুক। সো আমাদের এখন পর্যন্ত যে রেজাল্ট সেটা ডিজায়ার্ড না। ভারতে আমরা যখন গিয়েছি, যেভাবে আমরা খেলেছি, আমরা জিতা উচিত ছিল, বাট আমরা ড্র করেছি। সিঙ্গাপুরে যেভাবে খেলা হয়েছে, ন্যূনতম আমাদের ড্র করার কথা, সেখানে আমরা হেরে গেছি। চান্সেস মিস, অ্যাবসলিউটলি, মানে আমরা জিতাই উচিত ছিল, বাট ওভারঅল যদি আমি দেখি অ্যাটলিস্ট ড্র করা উচিত ছিল, আমাদের হারা উচিত ছিল না। বাট এগেইন, মানে ফুটবল এমন একটা খেলা, 90 মিনিটসে আপনার তো মনে আছে, আপনার ব্রাজিলও 7 গোল খেয়েছিল বিশ্বকাপে ব্রাজিলে। এখনো এটা নিয়ে সো ডেফিনেটলি আমরা স্বপ্ন দেখি, আমাদের পুরুষ এবং আমাদের মহিলা দল, বয়স ভিত্তিক দল, প্রতিটি ক্ষেত্রে আমরা সাফল্য পাবো ইনশাআল্লাহ। সো আগামীতে আমাদের হংকংয়ের ম্যাচ আছে, এরপরে উই উইল গো টু হংকং, তারপরে ইন্ডিয়া, তারপরে সিঙ্গাপুর। এখন 4টি ম্যাচ আছে, 4টি ম্যাচ বাকি আছে। তো আমি তো অবশ্যই এই 4টি ম্যাচে কি প্রত্যাশা করছেন আসলে বাংলাদেশ কি কোয়ালিফাই করবে? আমি আশা করি ইনশাআল্লাহ যদি বাংলাদেশের সাথে বেস্টটা দিতে পারে ওই 90 মিনিটে, ডেফিনেটলি উইল কোয়ালিফাই। এটা তো ওই 90 মিনিটে কি হবে, যোগ্যতা এবং ক্ষমতা রয়েছে বলে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি আমাদের দলের সে ক্ষমতা আছে, আমি বিশ্বাস করি আমাদের দলের সে স্পিরিটটা আছে। বাকিটা তো ভাই ওই 90 মিনিটে কি হবে, আমিও খেলবো না, আপনিও খেলবেন না। সো ওই 90 মিনিটসে কি হবে, দ্যাট ইজ অন ডেস্টিনি অ্যান্ড অন দেম, অন দ্যাট ভেরি মোমেন্ট। বাট আমি কখনোই এটা বিশ্বাস করবো না যে আমাদের সে এবিলিটি নাই। আমি মনে করি ডেফিনেটলি আমাদের সে এবিলিটি আছে, এবং ইনশাল্লাহ উই হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড উইল সি। একটা কথা কি দেখেন, এই লাস্ট যে ম্যাচটা হলো সিঙ্গাপুরে, আমরা কিন্তু ম্যাচটা হেরেছি, উই লস্ট বাই 2-1। বাট আপনি তো সাংবাদিকতা করেন, আপনি হয়তো খেলা হচ্ছিল, আমরা খেলা দেখেছি, স্টেডিয়াম থেকে সবাই বের হয়েছে বাংলাদেশ বাংলাদেশ বলে, এবং খেলা শেষ হয়ে গেছে। একটা ভালো দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে খেলা শেষ হয়ে গেছে কিন্তু দর্শকরা বসেছিল। আগে কি হতো, আগে আপনার মনে হচ্ছে আধা ঘন্টা আগেই সবাই চলে যেত, এবং আমাদের অন্যান্য স্পোর্টসে সেটা হতো। সেদিন কিন্তু আমাদের দর্শকরা, আমি যাদের প্রতি অত্যন্ত গ্রেটফুল যে তারা ওয়েট করেছে, পুরো টিমকে তারা চিয়ার করেছে, এবং আমরা যখন বেরিয়ে যাই আমি দেখেছি মানুষজন কিন্তু হাসি মুখে বেরিয়েছে। আমার মনে হয় এটা অনেক বড় অর্জন। ডেফিনেটলি আমরা রেজাল্ট চাই, মাঠে জিততে চাই, এবং ইনশাআল্লাহ আশা করি কম্পিটিটিভ ফুটবল তারা উপহার দিয়েছে, কম্পিটিটিভ ফুটবল তার উপর দিয়েছে, ভালো ফুটবল তার উপর দিয়েছে। এটা তো একটা মিসিং ছিল, কিন্তু আপনি দেখেন এটা কিন্তু অনেক দিন পরে এই জাতীয় স্টেডিয়ামে আমরা সেই লুকটা পেয়েছি। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ ভেরি কাইন্ড। ভাইব ছিল ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই। আপনি আশা করছেন যে সামনের যে 4টা ম্যাচ রয়েছে সেখানে বাংলাদেশ পুরো 3 পয়েন্টের জন্যই খেলবে প্রত্যেকটা ম্যাচ? অবশ্যই, আমি কোনো কারণ দেখি না অন্য কোনো কিছু জানে কেন খেলবে। দে উইল গো ফর 3 পয়েন্টস ইনশাআল্লাহ। রেস্ট ইজ অন আল্লাহ অ্যান্ড রেস্ট ইজ অন দেম, হাউ দে উইল পারফর্ম। বাট আমি বিশ্বাস করি তারা মাঠে যাবে জয়ের জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে আমি করতে চাই, হামজা চৌধুরী যে মাপের প্লেয়ার, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, লেস্টার সিটিতে খেলছেন এখন, তিনি সেখানকার ক্যাপ্টেন। তো হাভিয়ার কাবরেরা বাংলাদেশের এখন কোচ রয়েছেন। তো হামজা চৌধুরী যে প্রোফাইলের প্লেয়ার, তাকে কোচিং করার মতো ক্যাপাবল কি না হাভিয়ার কাবরেরা, নাকি বাফুফের উচিত আরও একজন ভালো কোচ নিয়ে আসা? থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, বাট আনফরচুনেটলি আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনার ব্যক্তিগত মতামত? আমি ব্যক্তিগত মতামত দিতে, আমি কেন বলছি, আমি কিন্তু আপনাকে বুঝতে হবে, আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিফারেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্পোর্টস মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, সেজন্যই আমাকে সভাপতি মার্কেটিং কমিটি আর ডিজিটাল মিডিয়া দায়িত্ব দিয়েছে। বুঝেছি, আপনি এটা নিয়ে কথা বলতে চান না? না, আমি কথা বলতে চাই না বলে ভুল হবে, আমি সেটাই বলবো যেটা আমি না, অ্যাজ এ ফ্যান হিসেবে আমি বলছি। ফ্যান হিসেবে এটা বলা ঠিক হবে না, এটা ঠিক হবে না। কারণ আপনাকে বুঝতে হবে, একজন আমার জাতীয় দলের তারকা, আরেকজন আমার জাতীয় দলের কোচ। তা আমি এদের সম্বন্ধে এমন কোনো মন্তব্য করতে চাই না অ্যাজ এ ফ্যান, যেটাতে হয়তো বা জিনিসটা ভালো মতো রিফ্লেক্ট হবে না। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি যে যখন ওয়ার্ল্ড কাপ আসে, আর্জেন্টিনার পতাকা আমরা দেখতে পাই, ব্রাজিলের পতাকা দেখতে পাই, আমরা আসলে বাংলাদেশের পতাকাটা কবে দেখতে পাবো? অর্থাৎ কবে আপনি আশা করছেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপেও কোয়ালিফাই করবে? এগেইন ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন ইনডিড। আমি আপনাকে এতটুকু বলতে পারি, যেহেতু আমি মেয়েদের টিম নিয়ে একটু কাজ করছি, আমি বিশ্বাস করি 2031-এ যে ওয়ার্ল্ড কাপটা হবে আমেরিকা এবং মেক্সিকোতে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, ইনশাল্লাহ আমরা আমাদের মেয়েদেরকে বিশ্বকাপ মঞ্চে দেখবো। আমি ওই ওয়ার্ল্ড কাপে আমি বিশ্বাস করি আমরা অ্যাজ এ কমিটি মেম্বার তাদেরকে সেই রাইট প্রিপারেশনটা দিই, সেই রাইট টিমগুলোর সাথে প্রোভাইড করতে পারে, অ্যাবসলিউটলি আমি মনে করি তাদের সেই ক্যালিবার আছে যে তারা 2031 তারা খেলতে হবে। বেশি দিন নাই কিন্তু, ইটস ম্যাটার অফ 4-5 ইয়ার্স। ইটস নাথিং, মানে ফুটবল ওয়ার্ল্ডে কিছু না।
27-এরটা আমি ডিসকার্ড করবো না, এনিথিং ক্যান হ্যাপেন, বাট রিয়েলিস্টিকলি আমি যদি বলি, আমি মনে করি এটা কিন্তু এটাতে আমাদের রোল আছে, মানে যারা দায়িত্বে আছে তাদের যেই অবশ্যই দায়িত্বে থাকুক, অবদান আছে। আমরা তো 4-3 বছর পর আমি থাকবো না, আরেকজন আসবে, বাট যেই আসুক তাকে কন্টিনিউ করতে হবে। বাট এই টিমটার পটেনশিয়াল আছে। আমি কেন একটু বলি আপনাকে, এই টিমের অ্যাভারেজ এইজ হচ্ছে 20-21, আর আপনি যদি বিশ্বকাপ প্লেয়িং টিমগুলি খেলেন মহিলা দলের, ওখানে কিন্তু অ্যাভারেজ ইজ 26-27, অর্থাৎ তারা তখন 30, তাদের 32 পিক টাইমে থাকবে। অ্যাবসলিউটলি। কিন্তু তাদের পিক টাইমে যদি থাকে ইন দ্য এইজ, আপনাকে তাকে সেই প্রিপারেশনটা দিতে হবে, তাকে আপনার এনাফ খেলা দিতে হবে, তাকে আপনার এনাফ ট্রেনিং ফ্যাসিলিটি দিতে হবে, তাকে আপনার এনাফ কম্পিটিটিভ টুর্নামেন্টে পাঠাতে হবে। অনলি দেন দে ক্যান এইম ফর এশিয়ান কোয়ালিফায়ার্স অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, ফলোড বাই দ্য ওয়ার্ল্ড কাপ। বাট আমি মনে করি এই টিমের একটা পটেনশিয়াল টার্গেট আছে। সেট করেছেন যে 2031-এ টার্গেট এটা আমার ব্যক্তিগত টার্গেট, আপনার ব্যক্তিগত টার্গেট নারী দল ওয়ার্ল্ড কাপে খেলবে ইনশাআল্লাহ, আমি তো বিশ্বাস করি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে পুরুষ ফুটবল দল রয়েছে তারা কবে নাগাদ ওখানে? পুরুষ ফুটবল দলটা যেহেতু আমি সরাসরি কাজ করি না, এটা বলাটা কবে আগে বলা ডিফিকাল্ট, বাট আমি মনে করি ডেফিনেটলি আমাদের চান্স আছে। কারণ আপনাকে দেখতে হবে আগামী ওয়ার্ল্ড কাপগুলি কিন্তু এশিয়ার ভিতরে ফুটবল কোটা কিন্তু বাড়াচ্ছে, হুইচ ইজ এ গুড সাইন। তবে আমি একটু পিছিয়ে যেতে চাই। আমি বিশ্বকাপের আগে আমার এশিয়া কাপ আছে, এশিয়া কাপের আগে আমার সাফ আছে। সো আমরা তো দীর্ঘদিন সাফেই আমাদের কিন্তু ডমিনেন্স দেখাতে পারছি না। সো আমি একটু উল্টোভাবে যে স্টেপ বাই স্টেপ যেতে চাই, মানে আমি মনে করবো যে ইয়েস, কেন ফুটবল এমন একটা জিনিস, আপনি কিন্তু ধাপটা ওভারকাম করতে পারেন না, আপনাকে ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। সো আই থিঙ্ক উই শুড এইম ফর ফার্স্ট সাফ অ্যান্ড কোয়ালিফাইং এশিয়া, এই দুটো টার্গেট থাকা উচিত। আমরা যদি এই দুটো অর্জন করতে পারি, তারপরে ডেফিনেটলি উই শুড ওয়ার্ক অন বিশ্বকাপ। আজকে কিন্তু আমি আপনার নারী বিশ্বকাপ নিয়ে বলতাম না যদি তারা এশিয়া কোয়ালিফাই না করতো। যদি তারা সাফে থাকতো আমি কি বলতাম, এশিয়াতে আপনি বলছেন সিঁড়ি ভাঙার কথা। অ্যাবসলিউটলি, ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। তো আমি মনে করি এই কমিটি, আমাদের যে সময় আছে, উই হ্যাভ অনলি 3 more years, 1 বছর অলমোস্ট শেষ আমাদের। উই মাস্ট এইম ফর এশিয়ান কোয়ালিফায়ার্স ফর দ্য মেন্স। উই রিয়েলি হ্যাভ টু ডু ভেরি ওয়েল ইন সাফ। এই দুটো আমাদের ডেফিনেটলি টার্গেট থাকা উচিত। ইনশাআল্লাহ যদি আমরা এটা অর্জন করতে পারি, আমি বিশ্বাস করবো এবং আমি আশা করব আমাদের পরবর্তী টার্মে যারাই আসবেন ইনশাআল্লাহ, তারা যেন এটা কন্টিনিউ করে, দে শুড এইম ফর দ্য ওয়ার্ল্ড কাপ। সো আই থিঙ্ক উই শুড গো স্টেপ বাই স্টেপ। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে আমি যেটা করতে চাচ্ছি যে সম্প্রতি একটা 5 বছরের শিশু ভাইরাল হয়েছে, সোহান, চাঁদপুরের সোহান। আপনিও নিশ্চয়ই দেখেছেন তার খেলা। তো আমরা বিভিন্ন দেশে দেখে থাকি, ইউরোপে দেখি, আফ্রিকায়, এশিয়াতেও আছে যে ফুটবলের জন্য স্কাউট থাকে নির্দিষ্ট কিছু, তারা হচ্ছে প্লেয়ারদের খুঁজে বেড়ান। বাংলাদেশে এই সংস্কৃতিটা আসলে কেন তৈরি হচ্ছে না বা কবে তৈরি হবে? এগেইন এটা কিন্তু আসলে একটা ফেডারেশন ড্রিভেন ইনিশিয়েটিভ না, ইট ডিপেন্ডস অন দ্য ক্লাবস। স্কাউটরা কিন্তু প্লেয়ার স্কাউট করে ক্লাবদের জন্য, নট ফর দ্য ফেডারেশন। সো আমাদের ক্লাব যারা আছে, প্রিমিয়ার লিগ যারা খেলে কিংবা চ্যাম্পিয়ন্স লিগ তাদের যারা তো খেলে, আসলে প্রপার কোনো বয়স ভিত্তিক দল নেই, তাদের বয়সভিত্তিক দলই নেই। তো আপনি কিভাবে স্কাউটিং করে বলেন? সো স্কাউট যে আমি করবে, বলছি সেই সংস্কৃতিটা কেন গড়ে উঠছে না? এটা তো again আপনার এখানে কি ক্লাবকে বলতে হবে। বাফুফের কোনো কি না, কোনো ক্লাব কিছু তো করার privately নেই? owned। আমরা যেটা করি আপনাকে বলি, আমরা ছেলেদের ক্ষেত্রে করি, মেয়েদের ক্ষেত্রে করি। দেখেন আমাদের যে আন্ডার 15 মেন্স অ্যান্ড ওমেন, আন্ডার 17 টিমটা হয়, এটা কিন্তু আমরা স্কাউটিং করি। ফেডারেশনে আমাদের যে টেকনিক্যাল টিমে কোচ আছে, আমাদের পেইড কোচ আছে, এবং আমাদের অনেক লাইসেন্সধারী কোচ আছে সমগ্র দেশে। তারা কিন্তু স্কাউট করে আমাদের টুর্নামেন্টগুলি থেকে। যেমন আমি বলি আপনাকে, আমরা আসার পরে নেশন ওয়াইড আন্ডার 15 টুর্নামেন্ট হয়েছে। এখন মেয়েদের জেএফএ আন্ডার 14 হচ্ছে তারুণ্য উৎসবের পার্ট হিসাবে। আন্ডার 17 শুরু হবে খুব শীঘ্রই। এই খেলাগুলো যখন চলছে, আমাদের যেখানে হচ্ছে সেখানে কিন্তু আমাদের পেইড কোচেস আছে, কিংবা আমাদের সাথে অ্যাফিলিয়েটেড একাডেমি আছে, তারা কিন্তু সেই স্কাউটিংয়ের কাজটা করে। সেক্ষেত্রেই কিন্তু আমরা বিএফএফ একাডেমি টিম যেটাকে বলি, বিএফএফ ছেলেদের একাডেমি টিম, আমরা কিন্তু আমাদের উদ্যোগে, যেহেতু আমাদের ক্লাবরা কিছু করে না, আমরা আমাদের উদ্যোগে স্কাউটিং করে আন্ডার 17 টিমটা কিন্তু ক্রিয়েট করি। সেটাকে আমরা যেহেতু ক্লাবগুলো এটা করছে না, সেটার প্রভাব তো বাংলাদেশের ফুটবলে পড়ছে। অবশ্যই ক্লাব তো আপনাকে বুঝতে হবে, আমরা হচ্ছে রেগুলেটরি বডি, আমরা কিন্তু মাঠে গিয়ে খেলবো না। মাঠে খেলানোর দায়িত্ব ক্লাবদের। এখন ক্লাবরা হচ্ছে প্রাইভেটলি ওন। আজকে ক্লাব যদি আমাদের ওন হতো, তখন আপনি আমাকে বলতে পারতেন এবং আমি দায়িত্ব নিতাম। আমরা ম্যাক্সিমাম করতে পারি, যেটা আমরা সবসময় করছি, ক্লাবদেরকে রিকোয়েস্ট করছি, ক্লাবদেরকে প্রেশার দিই যে আপনারা এটা করেন। বয়সভিত্তিক দল বলে না, অনেক কিছু আপনি দেখেন, লাইসেন্সিংয়ের যে টার্মসগুলি থাকে, আপনার নিজস্ব মাঠ থাকা, ভালো মাঠে প্র্যাকটিস করানো, আমরা তো সবসময় আমাদের ক্লাবদেরকে এগুলি বলি, সবসময় বলে আসছি। কিছু কিছু ক্লাব খুব কোঅপারেট করে, কিছু কিছু ক্লাবের সীমাবদ্ধ যেন করতে পারে না। সো এটাকে নিয়ে আমাদের এগুতে হবে। দেখেন এই স্ট্রাগলটা হয়েছিল কিন্তু বলেই বিগত কমিটি মেয়েদেরকে ওই ক্লাবের উপর ডিপেন্ড না করে বা বিএফএফ হাউসে নিয়ে এসছে। বিশ্বে কোথাও কিন্তু এটা হয় না।
বাট এটা কিন্তু ওরা এমনি করে নাই, যেহেতু ক্লাবরা সাপোর্ট দেয়নি, যেহেতু অপশন ছিল না, কোনো অপশন তারা ছিল না, নিজেদের তারা একটা নিজ পথ দায়িত্বে তৈরি করে নিয়েছে। নিজ দায়িত্ব নিয়ে তারা করেছে। সো এখন ছেলেদের ক্ষেত্রে এটা করা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ছেলেদের তো ক্লাবরা আছে, বাট যেহেতু ইউথটা তো ওরা ফোকাস করে না, আমরা আমাদের বিএফএফ একাডেমি দল করি এখন, যেখানে আমরা 17-16 এই বয়সে ছেলেদেরকে টার্গেট করি। সো বাট দ্যাট এগেইন, আমি একাডেমি টিমে হয়তো কয়টা 50টা ছেলে আনতে পারবো, 20 কোটি মানুষের দেশে 50টা ছেলে প্লেয়ারকে দিয়ে আমি কাজ করছি। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় ওভারঅল ফুটবলের ইকোসিস্টেমে ক্লাবদের ভূমিকা সবচেয়ে বেশি। সো ক্লাবরা যতক্ষণ পর্যন্ত পেশাদার হবে না, যতক্ষণ পর্যন্ত তারা এগিয়ে আসবে না ফুটবল করার জন্য, কারণ আনফর্চুনেটলি আমাদের অনেক ক্লাব আছে তারা ফুটবল ছাড়া বাকি সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। সো আই হোপ তারা সবাই ফুটবলে ফোকাস করবে, এবং ফুটবলে যদি তারা থাকে আমি বিশ্বাস করি এটাও হবে, কারণ ক্লাবগুলির মধ্যে অনেক অফিসিয়ালি আছে যারা ডেডিকেটেড ফর ফুটবল, তারা হয়তো রাইট পার্টনার পান না, তারা রাইট লিডারশিপ পান না। সো এগুলিকে ক্লাব কালচারটা আমাদের খুব স্ট্রংলি গ্রো করতে হবে, বাট আমি আশা করবো আমাদের ক্লাবরা এগিয়ে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশে ধরেন যে যদি কোনো ছেলে ঢাকার বাইরে আছে, সে যদি জাতীয় দলে খেলতে চায়, তাকে আসলে কি করতে হবে, কিভাবে সে জাতীয় দলে আসতে পারে? অবশ্যই প্রথমত আপনাকে বুঝতে হবে জাতীয় দলে আসার আগে কিন্তু ধাপ আছে। আপনাকে এইজ ভিত্তিক ন্যাশনাল টিমগুলিতে আসতে হবে আগে, বিকজ আপনি স্ট্রেট জাতীয় দলে আসা ইটস নিয়ার টু ইম্পসিবল, কারণ আপনাকে তো খেলে খেলে আসতে হবে। সো ইউ হ্যাভ টু স্টার্ট ভেরি আর্লি। তো প্রথম ধাপ যেটা আমি মনে করি ইন্টার স্কুল যেটা হয়, আমাদের সরকারের তত্ত্বাবধানে হয়, প্রাইমারি ম্যাথস এডুকেশন করে দেশব্যাপী স্কুলগুলিতে। দ্য ফার্স্ট থিং ইজ সেই ইন্টার স্কুলে আপনি পার্টিসিপেট করবেন। সেখানে আপনি যদি ভালো করেন ডেফিনেটলি কোনো না কোনো পর্যায়ে আমাদের বিএফএফ অ্যাফিলিয়েটেড একাডেমি বলেন কিংবা আমাদের কোচরা বলেন, তাদের নজর আপনি পড়বেন ইনশাআল্লাহ। ওইটা হলে তখন আপনাকে হয়তো ডাকা হবে ইউথ টিমগুলিতে, আন্ডার 14, আন্ডার 15। ওখানে যদি আপনি ভালো করতে পারেন তখন কিন্তু আপনি একটা ক্যাম্পের মধ্যে চলে আসবেন, এবং স্টেপ বাই স্টেপ আপনি 17 ন্যাশনাল টিমে আসলেন, 15 ন্যাশনাল টিমে আসলেন, ভালো করলেন। অর্থাৎ আপনি যে প্রসেসের কথা বলছেন, সেই প্রসেসটা কি কাজ করছে? জি জি অবশ্যই। আমরা নাহলে এই যে আমাদের আন্ডার 17 টিমটা হয় আমরা পাই কোত্থেকে? এখন যে অনূর্ধ্ব 21 টিম কিংবা অনূর্ধ্ব 23 টিম আছে, এদেরকে পাচ্ছি কোথেকে? আপনি দেখবেন অনূর্ধ্ব 23-এর অনেক প্লেয়ার কিন্তু বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 17-তে খেলেছে। ওরা কিন্তু স্টেপ বাই স্টেপে যাচ্ছে, এবং দেখেন এই 23 দলে খেলার পরে কয়েকজন কিন্তু জাতীয় দলে আবার চান্স পাবে। সো এটা ডেফিনেটলি হচ্ছে। এই যে আমাদের আন্ডার 15 হয়, আন্ডার 17 হয়, ছেলে এবং মেয়ে উভয়, ইন্টার স্কুল হয়, ইন্টার ইউনিভার্সিটি হয়, এইসব থেকে কিন্তু প্লেয়ারগুলি আসছে। আরেকটা খুব ভালো সোর্স হচ্ছে একাডেমিস। আপনি যেখানেই থাকুন না কেন, কোনো না কোনো পাড়ায় দেখবেন একটা ছোট হোক বড় হোক একাডেমি আছে। সো আইডিয়ালি আপনি একাডেমিতে প্র্যাকটিস করা উচিত, খেলা উচিত। রেগুলার যখন একাডেমি আপনি ভালো যদি করেন, তখন একাডেমির মালিক কিংবা একাডেমির কোচরা কিন্তু লোকাল ডিএফএ-কে যোগাযোগ করে যে আমার একাডেমি রেকমেন্ড করে তারা ভালো প্লেয়ার আছে। ওরা তখন কিন্তু আমাদের রিজিনাল যারা আছে কিংবা ঢাকায় টেকনিক্যালে যারা আছেন তাদেরকে বলা হয়। এই জিনিসটা মোটামুটি আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে ড্রাইভটা দেওয়া হয়। তখন ওনারা কী করে, একজন কোচকে স্কাউটিংয়ের জন্য পাঠায় যে একটা ভালো ছেলে শুনছি, একটু দেখে আসেন আপনি। ও দেখে আসে, ইফ ইজ গুড দেন উইল পিক দ্যাম। সো ডেফিনেটলি এই ল্যাডারটা আছে, এই সিঁড়িটা কিন্তু আছে, এবং এই আমাদের যে ইউথ টিমগুলি আসছে এভাবেই কিন্তু আসছে। আপনি দেখেন আমাদের নারী ফুটবল টিম কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার আসে ইন্টার স্কুল আর জেএফএ থেকে, অ্যাট দ্য এজ অফ 14, 15, 13 এই বয়সে। আবার ইউথ টিম যেটা একাডেমি টিম, এগুলি ম্যাক্সিমাম আসে আমাদের এই যে আন্ডার 15, আন্ডার 17 বিভিন্নভাবে যে টুর্নামেন্টগুলি হয়। আমরা প্রথমবারের মতো এটা পুরো জাতীয় পর্যায়ে করছি, বাট রিজনালি কিন্তু হয়তো ছোটো আকারে হতো। সো আমরা এখন জাতীয় পর্যায়ে করছি। আপনি যেখানে ভালো করেন আন্ডার 15-এ, ডেফিনেটলি আমরা আপনাকে পিক করবো ওখান থেকে, এবং পিক করার পরে আপনাকে 15-এ রাখবো। আপনি ক্যাম্প করবেন, প্র্যাকটিস করবেন, 15-এ চান্স পাবেন, হয়তো 17-এ চান্স পাবেন, আপনি ভালো করবেন, 21-এ আসবেন, 23-তে আসবেন, অ্যান্ড দেন ইউ উইল গো টু দ্য ন্যাশনাল টিম। অবশ্যই এটা আছে। বিভিন্ন সময় আমরা একটা প্রশ্ন শুনে থাকি যে বাংলাদেশ জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে সিন্ডিকেটের কথা শুনে থাকি। এটা আসলে কতটা সত্যি? দুঃখজনক হলো আমি যেহেতু ন্যাশনাল টিমস কমিটিতে নাই, এটা আমি ওই পুরো প্রসেসেরই পার্ট না। থ্যাংক ইউ আপনি জিজ্ঞেস করার জন্য। অনেকেই মনে করে আমি ওইটার পার্ট, বাট আসলে আমি না, আমি মার্কেটিং আর ডিজিটাল মিডিয়া দেখি। সো আই ডু নট নো, প্রথম কথা। বাট আমি এতটুকু বলতে পারি, ওখানে ওই টিমস কমিটির সভাপতি হচ্ছে আমাদের সভাপতি, এবং ওখানে টিমস কমিটির অন্যান্য যারা মেম্বাররা আছেন, আমি বিশ্বাস করবো না কোনো রকম সিন্ডিকেট থাকলে অ্যাটলিস্ট তারাই সেটাকে এন্টারটেইন করবে। এটা আমি বিশ্বাস করি যে আমার কমিটিতে ইনশাল্লাহ আমার মনে হয় না কেউ সিন্ডিকেটকে কোনো রকম কোনো প্রমোট করবে, এটা আমি জানি। এখন এরপরে টেকনিক্যাল টিমরা যদি কিছু করে, থাকে না যে টেকনিক্যাল স্টাফ যারা আছে, তারা যদি চিন্তাভাবনা করে যে এই প্লেয়ারকে রাখবো, ওই প্লেয়ারকে রাখবো না, বেস্ট 11, বেস্ট 20 কাকে রাখবো, দ্যাট ইজ এ ভেরি টেকনিক্যাল থিং। সেখানে যদি সিন্ডিকেট আমি বলবো না, বাট আমি সবসময় মনে করি টেকনিক্যাল টিমের কিন্তু একটা প্রেফারেন্স থাকে।
আপনি দেখেন ব্যক্তিগত পছন্দের ব্যাপার হ্যাঁ তার মানে ব্যক্তিগত পছন্দ না, তার ওয়ে অফ স্টাইলিং খেলার জন্য, মানে ও যেভাবে খেলাতে চান টেকনিক্যাল টিম, ওই মুডে যে প্লেয়ারগুলো তিনি ফিট করে, যেভাবে চান যে তার দলটা খেলুক, ওখানে যে ফিট করে তাকে কিন্তু সে চাবে। তো এই ধরনের সিদ্ধান্ত হয়তো আমার কাছে মনে হবে যে এই প্লেয়ারটাকে নামানো না কেন, বাট টেকনিক্যাল লোক যে সে আমাকে কথা বুঝিয়ে দিতে হবে, দেখেন এই প্লেয়ারের এইটা তার কাছে তার তার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা থাকবে। এখন আমার একটাই কথা, আপনি ব্যাখ্যা যাই দেন না কেন আপনাকে রেজাল্ট দিতে হবে, যতক্ষণের মধ্যে রেজাল্ট দিবেন আপনার সব ব্যাখ্যা আমি মানবো, বাট যদি রেজাল্ট ডিজায়ার্ড না হয় অফকোর্স ইউ উইল বি কোয়েশ্চেন। এবং সেটাও কিন্তু আপনি দেখেন আমাদের আমলে কিন্তু এটা হচ্ছে, আপনি দেখেন আমাদের ইন্ডিয়ার খেলার পরে, সিঙ্গাপুরের খেলার পরে আমার জানা মতে টেকনিক্যাল টিমের সাথে কিন্তু আমাদের টিমস কমিটি আলাদা করে মিটিং করে তার কাছে ব্যাখ্যা চান এবং তিনিও ব্যাখ্যা দেন। তো যেহেতু আমি কমিটির সরাসরি মেম্বার নয়, আমি এটাতে ছিলাম না, বাট আমরা কিন্তু সেটা চেষ্টা করছি। আর আরেকটা যেটা হচ্ছে, একটু ভাই আমি আপনাকে বলি যে এগেইন আমি এখানে আমার সভাপতির কথা বলতে চাই যে তাবিদ আউল সাহেব কিন্তু চেষ্টা করছেন প্রফেশনালি কাজগুলি করার জন্য। সো প্রফেশনাল ফুটবল ওয়ার্ল্ডে কিন্তু টেকনিক্যাল টিম ইজ অল ইন অল, মানে এখানে কিন্তু বোর্ড মেম্বার অন্য কারো কিছু বলার কোনো নেই। স্কোপ নাই। আপনি যদি করেন হ্যাঁ করতেই পারেন, আপনি ইন্টারফেয়ার করতে পারেন, বাট দ্যাট ইজ এগেইনস্ট ফুটবল, দ্যাটস ফুটবল কালচারের এগেইনস্টে, আমি এটা করা উচিত না। হ্যাঁ, আমার যদি টেকনিক্যাল টিমের কাউকে পছন্দ না হয়, আই ক্যান ফায়ার হিম অর হার, দ্যাট ডিসিশন আই ক্যান টেক, বাট ওনাকে যখন দায়িত্ব দিব আমি, সেটা ছেলে দল হোক আর মেয়ে দল হোক, উনি যখন একটা ডিসিশন নিয়ে নিবে, তারকে তো সেইটাও তার দায়িত্ব থাকে যে পজিটিভ একটা রেজাল্ট আমাকে এনে দিতে হবে। সো ডিসিশন যখন নেবে তখন আমি কোয়েশ্চেন করবো না, বাট ডিসিশনের যদি রেজাল্টটা ডিজায়ার্ড না হয় তখন আমি তাকে কোয়েশ্চেন করবো, তার কোয়েশ্চেন যদি আমার কাছে স্যাটিসফ্যাক্টরি উত্তর না হয় আমি তাকে ছাঁটাই করবো, দ্যাটস ফাইন, নো প্রবলেম। ন্যাশনাল টিমস কমিটি ইজ ফুললি ইকুইপড উইথ দ্যাট, এবং আমি মনে করি ডেফিনেটলি তারা সঠিক সিদ্ধান্তটা নেবে। বাট আমি আবারও বলতে চাই, এই সিন্ডিকেট কিন্তু আমিও শুনি, এবং অনেকে আমাকেও সিন্ডিকেট বলে, আপনি বিশ্বাস করবেন না, যদিও আমি জাতীয় দলের আশেপাশেও নাই, বাট আমাকেও সিন্ডিকেট বলে, ফাইন, মানে ফ্যানরা বলতেই পারে, আই অলওয়েজ টেক ইট পজিটিভলি, বাট অ্যাটলিস্ট আমার চোখে পড়ে না। আর আমি বিশ্বাস করতে চাই না, এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের কমিটিতে যারা আছেন, আই রিয়েলি বিলিভ যে তারাও সিন্ডিকেটকে কখনো কেউ প্রমোট করবে না। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, বাংলাদেশ ন্যাশনাল টিমে, ছেলেদের ন্যাশনাল টিমে এরপরে কোন কোন তারকাকে আমরা আবার নতুন তারকা আমরা দেখতে পাবো? আচ্ছা, এখানে আমি আবার একটু বলি, কারেকশন করি, জাতীয় দলে খেলবে কি খেলবে না এটা কিন্তু এগেইন টেকনিক্যাল টিমের কল, বাট আমাদের বাংলাদেশ ফিউচার টিমের জন্য আমরা এই যেটা বললাম সুলিভান ব্রাদার্সের সাথে আমি যোগাযোগ করছি, আমি বিশ্বাস করি ডেফিনেটলি নেক্সট ইয়ার তাদেরকে আমরা সাদা আমাদের লাল সবুজ জার্সি দেখবো ইনশাল্লাহ, এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি, বিকজ এবছর শেষে আর তার কোনো খেলা নাই যে আমি বলতে পারি ওদেরকে। এর বাইরে আমি যে আনিকার কথা বললাম সুইডেনের, আপনি তো পুরুষ দলের কথা বলেছেন, পুরুষ দলে আমি ব্যক্তিগতভাবে এই দুজন প্লেয়ারের সাথে আমি যোগাযোগে আছি আপাতত। এর বাইরে নিলয় একজন প্লেয়ার আছে, তার এজেন্টের সাথে আমি কথা বলেছিলাম অনেক আগে, এবং তার থেকে তার ভিডিওগুলি চেয়েছিল আমাদের হেড কোচ সাহেব, আমরা ভিডিওগুলি দিয়ে দিয়েছি, তারপর থেকে টেকনিক্যাল টিম তাদের সাথে যোগাযোগ করছে। এখন আমি আবার সিনে নাই, বিকজ মানে আমার কথা হচ্ছে আমি রিচ আউট করে যদি ওনারা রাজি করার জন্য কনভিন্স করা, যদি রাজি হয় তখন আমি প্রসেস কাজে আমি ইনভলভ হব, যখন আমাকে টেকনিক্যাল টিম বলবে যে হ্যাঁ আমরা এনাকে চাচ্ছি, আপনি এখন এটাতে হেল্প করেন। এই যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তনে আপনিও একটা অবদান রাখছেন, এটা আপনাকে কিভাবে আপনি ফিল করেন এটা? দেখুন, প্রথমত আমি বলতে চাই, যদি আমি অবদান রাখছি কি রাখছি না আমি জানি না, আমি আমার কাছে যে দায়িত্বগুলি দেওয়া হচ্ছে আমি সেটা পালন করার চেষ্টা করছি, আমি এতটুকু বলতে পারি। কোনো কিছুতে অবদান করা কিন্তু অনেক বড় কথা ভাই, আমি এত বড় কৃতিত্ব দিতে চাই না, এবং আই ডোন্ট থিঙ্ক আই এম ডুইং ইট অলসো। আমাকে নির্বাচন করে আমাকে এখানে এসে, আমি কিন্তু এমনি এমনি এসে বসে যাইনি, আমাকে ভোটাররা বিশ্বাস করে নির্বাচিত করেছে, আমাকে ফ্যানরা মাঝে মাঝে আমাকে ভালো বলে, মাঝে মাঝে খারাপ বলে, কিন্তু আমার কাছে খারাপ বলে আমি মাইন্ড করি না, কারণ আমি বিশ্বাস করি যে তারা আমাকে দেখছে, তারা আমাকে ওয়াচ করছে। সো এটাই কিন্তু আমার কাছে অনেক বড় সম্মান, আমার অনেক বড় প্রাপ্য। সো আমাকে যে দায়িত্বগুলি দিয়েছে আমি আমার দায়িত্বগুলি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করছি, এবং আমি করে যাব, দ্যাট মাচ আই ক্যান সে। অবদান কি অবদান না সেটা আপনারা যাচাই করবেন 4 বছর পরে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি নাইস। অ্যান্ড আমি আপনার মাধ্যমে স্টার প্লেয়ের সকল দর্শকের শুভেচ্ছা জানাতে যাই। ধন্যবাদ আপনাকেও আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিমের সাথে। তিনি বাংলাদেশের ফুটবলে আরও অনেক অবদান রাখতে চান এবং তিনি দেখতে চান যে বাংলাদেশের ফুটবল আরও একটা নতুন উচ্চতায় পৌঁছে গেছে। রহমান পেয়ার, স্টার নিউজ।